সাদ ওপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। উপর থেকে স্পষ্ট দেখতে পায় সাদের হাতে সিগারেটের আগুনটা যেন ওর নিজের বুকেই এসে লাগে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সাদ হাতের কাছে ছায়দানিটা সজোরে মেঝে দিয়ে আছাড় মারে। ঝনঝন শব্দে কাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদের দু চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে। গটগট করে বারান্দা থেকে ভিতরে ঢুকে যায়। ফালাক আরিয়ানের বাহুডোর থেকে ছিটকে সরে দাঁড়ায়। সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান পকেটে হাত দিয়ে খুব স্বাভাবিক স্বরে ফালাককে বলল, সাবধানে থাকা উচিত ছিল। ফালাক কোনো উত্তর দিতে পারে না, দম বন্ধ হয়ে আসছে। তবে এইবার উপর তোলা ফালাকদের ঘর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে। ফালাক তড়িঘড়ি করে বাগানের পেয়ারা আর অন্যদের ফেলে রেখে দৌড়ে ঘরের ভেতর ঢোকে। সেই সময় আরিয়ান ডাকলো পিছন থেকে, কিন্তু ফালাক সাড়া দেয় না। ভাবি ভাবি বলে ডাকলো অন্যরাও। ভাবি শব্দটা শুনতেই আরিয়ান অবাক হলো। ভাবি মানে? ফারদিন বলল, ভাবি তো ফালাক ভাবি, সাত ভাইয়ের বউ, এই বাড়ির বড় বউ। কি? আমি তো জানতাম ওনার বউ অন্য কেউ, ছবি দেখেছিলাম। ফালাক ভাবির সাথে ভাইয়ার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফালাকের পা কাঁপছে। নিজের রুমের সামনে আসতেই দেখলো দরজাটা খোলাই আছে। ভেতরে পা রাখতেই দেখলো সাদ জানলার সামনে দাঁড়িয়ে। হাতের মুঠি এত শক্ত করে বন্ধ যে রগগুলো ফুলে নীল হয়ে আছে। পুরো রুমে এক ভয়ঙ্কর গুমোট স্তব্ধতা। ফালাক হন্তদন্ত হয়ে সিঁড়ি পেয়ে উপরে ওঠে। বুকটা ধরফর করছে। পেয়ারা বাগানের ঘটনাটা মাথার ভেতরে সজোরে হাতুড়ি পেটাচ্ছে। রুমের দরজার সামনে আসতেই ফালাকের বুকটা ছাঁদ করে ওঠে। ভেতর থেকে ভাঙচুরের বিকট শব্দ আসছে। ফালাক ভয়ে ভয়ে ভেতরে পা রাখতেই থমকে দাঁড়ায়। কাঁচের ফুলদানি, টেবিল ল্যাম্প সব মেঝেতে চুরমার হয়ে পড়ে আছে। সাত তখনও উন্মাদের মতো হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে। সারা শরীরে এক হিংস্র আক্রোশ। ফালাক কিছু বলবে সেই সাহস ওর নেই। শুধু একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সাত হঠাৎ করেই ফালাকের দিকে ঘুরে তাকায়। সাদের চোখের রক্তবর্ণ চাহনি দেখে ফালাকের আত্মা কেঁপে ওঠে। সাত ফালাককে একটা শব্দও বলে না, কোনো অভিযোগও না, কোনো চিৎকারও না। শুধু বিষাক্ত রাগী চোখে কিছুক্ষণ ফালাকের দিকে তাকিয়ে থাকে। এরপর এক ঝটকায় জানলার পর্দাটা টেনে দিয়ে গিয়ে সজোরে বিছানায় শুয়ে পড়ে। সাদ উপুর হয়ে শুয়ে আছে, এক হাত কপালে। পুরো রুমে এখন নিস্তব্ধতা। ফালাক মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে। খুব সাবধানে ভাঙা কাচগুলো এড়িয়ে বিছানার কাছে যায়। সাদের মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘাড়ের রগগুলো এখনও ফুলে আছে। ফালাক বিছানার এক কোণে খুব সন্তর্পণে বসে। আন্দাজ করতে পারছে প্রচণ্ড রাগে সাদের হয়তো মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। ফালাক খুব ভয়ে ভয়ে নিজের কাপা হাতটা বাড়িয়ে সাদের ঘন কালো চুলে রাখে। প্রথম স্পর্শেই সাদ একটু শক্ত হয়ে যায়। ফালাককে সরিয়ে দেয় না। ফালাক সাহস পেয়ে খুব আলতো করে সাদের চুলে আঙুল চালিয়ে বিলি কেটে দিতে থাকে। সাদের কপালে জমে থাকা ঘামগুলো ফালাকের নজরে আসে। খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। সাদা তখন পাথরের মতো শক্ত হয়েছিল। ফালাকের শীতল হাতের ছোঁয়ায় ভিতরের আগ্নেয়গিরিটা যেন আস্তে আস্তে নিভতে শুরু করে। সাদের ভারী নিঃশ্বাসগুলো একটু স্বাভাবিক হয়ে আসে। চোখ বন্ধ করে ফালাকের এই সেবাটা গ্রহণ করতে থাকে। সাদ এবার পাশ ফিরে শোয়ে। এখনও চোখ খোলেনি। শুধু ফালাকের একটা হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নেয়। ফালাক সাদের চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে গভীর বিস্ময়ে ডুবে যায়। বুঝে উঠতে পারছে না মানুষটা এমন কেন। সকালেও তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? ফালাক আরও বেশি যত্ন নিয়ে সাদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভাবলো এখন কিছু জিজ্ঞাসা করা মানেই আবার ঝড়ের মুখে পড়া। তাই একদম চুপ করে রইল। ফালাকের এই নিস্তব্ধ সেবা সাদের জেদটাকে যেন পুরোপুরি গালিয়ে দিচ্ছে। সাদ এবার চোখ না খুলেই ফালাকের হাতের আঙুলগুলো নিজের আঙুলের সাথে পেঁচিয়ে নিল। আরিয়ানের ওই ছোঁয়া, ফালাকের উপরে অন্য কারো দৃষ্টি, সবই যেন সাদের মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। মনে মনে আওড়াতে থাকে, ফাক, দিস গার্ল ইজ মাইন, অনলি মাইন। সাদ চোখ খুলে সরাসরি দৃষ্টি যায় ফালাকের গোলাপি ঠোঁটে। ড্যাম, আই নিড টু টাচ হার রাইট নাও. I need to claim very inch of her. She's pulling me in like crazy.
সাদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফালাকের উপরে এক আকস্মিক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। ফালাক কিছু বুঝে ওঠার আগেই সাদের ঠোঁট দুটো তার ঠোঁটকে এক অতৃপ্ত নেশায় গ্রাস করে নিল। এই আক্রমণ এতটাই তীব্র আর আকস্মিক ছিল যে ফালাক কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। সাদ যেন ফালাকের নিঃশ্বাসটুকুও নিজের করে নিতে চাইছে। সাদের হাতের আঙুলগুলো ফালাকের চুলে আর কোমরে শক্ত হয়ে বসে গেল। ফালাক বুঝতে পারছিল না কি হচ্ছে। ক্ষুধার্ত সিংহের মতো ওর উপরে অধিকার ফলাচ্ছে। ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। প্রথমে একটু প্রতিরোধের চেষ্টা করলেও সাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো। সাদের শার্টটা খামচে ধরে নিজেকে সাদের বাহুটরি সঁপে দিল। পুরো ঘরে এখন শুধু সাদের ভারী নিঃশ্বাস আর ফালাকের অস্ফুট গঙ্গানির শব্দ। সাদ যেন তার ঠোঁট আর হাতের প্রতিটি ছোঁয়ায় ফালাকের শরীরের প্রতিটি কোষে লিখে দিচ্ছে সে শুধু সাদের। সিঁড়ি দিয়ে নামছে সাদ। একটা শিকারী বাজ পাখির মতো চেয়ে আছে সাদ। ফালাকের উপরে অন্য কারো দৃষ্টি, সবই যেন ওর মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। তার উপরে চোখের সামনে আরিয়ান। এখন রাতের খাবারের টেবিল, বাড়ির সবাই উপস্থিত। ফালাক ট্রে হাতে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আরিয়ানও একপাশে বসে আছে। সিঁড়ি দিয়ে নেমে এলো সাদ। চোখ দুটো এখনও রক্তবর্ণ, চোয়াল শক্ত। সাদ নিজের চেয়ারে বসল না, সরাসরি হেঁটে গিয়ে দাঁড়ালো আরিয়ানের ঠিক পেছনে। সবাই অবাক হয়ে দেখছে সাদের এই রুদ্রমূর্তি। ফালাক কিছু বলতে যাবে তার আগেই সাদ আরিয়ানের কলারটা পেছন থেকে ধরে এক ঝটকায় ওকে চেয়ার থেকে মেঝেতে আছাড় মারল। সাদ, কি করছিস এসব? সাদের চাচা চিৎকার করে উঠলেন। আরিয়ানকে যেভাবে মারছে তাতে মনে হচ্ছে আজ রক্তারক্তি না হওয়া পর্যন্ত সাদ থামবে না। সাদের চাচা আর ফারদিন, আয়ান, ঈশান দৌড়ে এসে সাদকে জাপটে ধরল। কিন্তু সাদের গায়ে যেন তখন অসুরের শক্তি। এক ঝটকায় ফারদিনকে সরিয়ে দিয়ে আবার আরিয়ানের কলার চেপে ধরল। সাদ, পাগল হয়ে গেছিস? ছাড় ওকে। কি করেছে ও তোর? ও তো আমাদের মেহমান। সাদ কারো কথাই কানে তুলছে না। আরিয়ানের উপরে উপর চুপুরি ঘুষি চালাচ্ছে। মাথায় শুধু বিকেলের দৃশ্য, ফালাককে কে ধরেছিল। আরিয়ানের নাক মুখ ফেটে রক্তের শার্ট ভিজে লাল হয়ে গেছে। আরিয়ান আত্মরক্ষার সুযোগটুকুও পাচ্ছে না, শুধু যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে। বাড়ির মহিলারা সবাই ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। ফালাক তো পাথর হয়ে গেছে। আয়ান আর ঈশান, ফারদিন মিলে সাদের দুই হাত পেছন থেকে শক্ত করে ধরে ফেলল। সাদ তখনও আরিয়ানের দিকে লাথি চালানোর চেষ্টা করছে। আরিয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু এক ধরনের গো গো আওয়াজ আর ভারী নিঃশ্বাস। ফারদিন, ভাইয়া থামো প্লিজ। সাদ ঝাড়া মেরে হাত ছাড়িয়ে চলে গেল। সাদ আরিয়ানকে মেরে চলে যায়। তাড়াতাড়ি গাড়ি বের কর, রক্ত পড়ছে অনেক। সাদের মেজো চাচার চিৎকারে সবার সম্বিত ফিরল। ফারদিন আর আয়ান মিলে আরিয়ানকে গাড়িতে তুলল। আরিয়ানের জ্ঞান হারানো অবস্থা, শার্টটা রক্তে ভিজে সপসপে। দ্রুত তাকে শহরের নামী হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাড়ির ড্রয়িং রুমে তখন এক গুমোট স্তব্ধতা। ফালাক এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। ছোট চাচি আর মেজো চাচি নিজেদের মধ্যে ফিসফিস করছেন। সাদের বাবা রাগে কাঁপতে কাঁপতে সোফায় ধপ করে বসে পড়লেন। মেজো চাচি বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আরিয়ান ছেলেটা কত ভদ্র, ও কি এমন করতে পারে যে সাদ ওকে মারবে? সাদের বাবা বললেন, সাদের এই জানোয়ারের মতো আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ও কি মনে করে ও এই বাড়ির মালিক? আরিয়ান আমাদের মেহমান ছিল। এই খবর ওর ফ্যামিলি জানলে আমরা মুখ দেখাবো কি করে? সবাই একে অপরকে প্রশ্ন করছে, কিন্তু আসল উত্তরটা কারোর কাছে নেই। সাদ রাগের কারণটা সবার কাছে এক কুয়াশাচ্ছন্ন রহস্য। কেউ জানে না কাল বিকেলে পেয়ারা বাগানে কি হয়েছিল, আর সাদ ওপর থেকে কি দেখেছে। হাসপাতাল থেকে খবর এসেছে আরিয়ানের নাকে আর পাঁজরে চোট লেগেছে, তবেও বিপদমুক্ত। এই খবরের পর বাড়ির সবাই যখন যে যার রুমে ফিরে গেছে, তখন সাদের গাড়ি মির্জা বাড়ির গেটে এসে থামল। সাদ একদম শান্ত, সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢুকে গেল। ফালাক তখনও জেগেছিল। সাদকে দেখেই ভয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সাদ কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে একটা টি শার্ট বার করলো। আপনি ওনাকে ওইভাবে মারলেন কেন? বাড়ির সবাই আপনাকে এখন অপরাধী ভাবছে। সাদ ফালাকের দিকে একবার শীতল চোখে তাকায়, তারপরে খুব কাছে এসে নিচু কিন্তু রুক্ষ স্বরে বলল,
কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। আমার সামনে থেকে যা এখন, বেশি কথা বললে তোর জন্য ভালো হবে না। সাদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আরিয়ানের ওই ঘটনার পর থেকে সাদ বাড়িটাকে শুধু একটা হোটেল বানিয়ে ফেলেছে। সকালে যখন সবাই জেগে ওঠে সাদ তখন ঘুমায়, আর দুপুরে যখন বাড়ি সরগরম থাকে তখন ও নিরুদ্দেশ হয়ে যায়। ফালাকের সাথে ওর কথা তো দূর, চোখের দেখাও ঠিক মতো হয় না। কয়েকদিন এইভাবেই চলল। সাদ মাঝরাতে ফেরে, ফালাকের পাশে এসে নিঃশব্দে শুয়ে পড়ে। ফালাক জেগে থাকলেও সাদের ওই পাথরের মতন শীতল পিঠের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। সাদের রুক্ষতা এখন এক বিষাক্ত কুমোট স্তব্ধতায় রূপ নিয়েছে। সেদিনও সাদ বের হয়েছিল বিকেলের দিকে। রাত তখন প্রায় 10টা। সাদ যখন মির্জা মঞ্জিলের সদর দরজায় এসে পৌঁছালো, দেখলো পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। বাইরে কয়েকটা দামি গাড়ি দাঁড়ানো, গেটে ফুলের সাজ। সাদ ভ্রু কুচকে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতর থেকে হাসাহাসি আর মেহমানদের গুঞ্জন ভেসে আসছে। সাদ ড্রয়িং রুমের দরজায় আসতেই ওর পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। ভেতরে আরিয়ান আর ফালাক পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফালাককে দেখে সাদের মনে হলো ওর হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিচ্ছে। ফালাক সেজেছে, ওকে অবিকল এক নতুন কনির মতো দেখাচ্ছে। আরিয়ানের সাথে ওর এই উপস্থিতি যেন এক নিখুঁত বড় বউয়ের ফ্রেম। সাদের বাবা আর ছোট চাচা পাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছেন। সাদের চোখের সামনে পৃথিবীটা দুলতে শুরু করলো। ওর মনে হলো বাড়ির সবাই মিলে ওর অনুপস্থিতির সুযোগ নিয়ে আরিয়ান আর ফালাকের এঙ্গেজমেন্ট সেরে ফেলছে। আরিয়ান তো ফালাককেই পছন্দ করে, আর এখন বাড়ির বড়রাও বোধহয় সাদের মতন পাগল এর হাত থেকে ফালাককে বাঁচাতে। এই বিয়ের আয়োজন করে ফেলেছে। সবাই মিলে আমাকে শেষ করে দিল। আমার চোখের সামনে আমার ফালাককে অন্য কারো করে দিচ্ছে, তাও ওই আরিয়ানের। সাদের মাথায় রক্ত উঠে গেল। ওর ইচ্ছে করলো ভিতরে গিয়ে সব কিছু তছনছ করে দিতে, আরিয়ানকে খুন করতে। কিন্তু হঠাৎ এক তীব্র অভিমান আর ঘৃণা ওকে ক্রাশ করলো। ভাবলো ফালাকের মতো মেয়েরকে নিয়ে ওর ভাবাই ভুল হয়েছে। সাদ আর চিৎকার করে বাড়ি মাথায় তুলল না, আরিয়ানকে আক্রমণও করতে গেল না, কারণ মনে হলো ফালাক নিজেই তো এখন আরিয়ানের পাশে স্বেচ্ছায় দাঁড়িয়ে আছে। এভরিথিং ইজ গন, মাই প্রাইড, মাই গার্ল, মাই সেন্সিটি, আই এম নাথিং টু হার, জাস্ট আ মনস্টার, সে ফাইনালি এস্কেপড ফ্রম। সব কিছু শেষ হয়ে গেছে। আমার অহংকার, আমার মানুষ, আমার মানসিক শান্তি, সব ওর কাছে আমি কিছুই না, শুধু একটা দানব যার থেকে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে। সাদার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। নিজেকে সামলাতে না পেরে পেছন ফিরে বাইরে বেরিয়ে এলো। গাড়ির টায়ার রাস্তার উপরে ঘর্ষণ খেয়ে এক বিকট শব্দ করলো। সাদ জানলো না যে ভেতরে আসলে কি হচ্ছে, শুধু দেখলো তার সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। সাদ পাগলের মতো গাড়ি চালিয়ে শহরের বাইরে নির্জন হাইওয়ের দিকে ছুটতে লাগলো। চোখে এখন শুধু ফালাকের সাজের মুখটা ভাসছে। আসলে ওটা ছিল ছোট চাচা চাচির বিবাহবার্ষিকীর রিম্যারেজ থিম পার্টি, যেখানে ফালাক সহ সবাই গর্জিয়াসভাবে সেজেছে। কিন্তু সাদের অন্ধরাগ আর ভুল বোঝাবুঝি ওকে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। পাগলের মতো গাড়ি চালিয়ে হাইওয়ের দিকে ছুটতে ছুটতে সাদ চিৎকার করে ওঠে, ফাক, আই অ্যাম লুজিং হার, আই হ্যাভ লস্ট এভরিথিং। সাদের মাথা কাজ করছে না। চোখের সামনে ফালাককে অন্য কারো পাশে কনের সাজে দেখার দৃশ্যটা সাদের ভেতরে সবটুকু ধৈর্য পুড়িয়ে ছাই করে দিয়েছে। গাড়িটা হাইওয়ের এক নির্জন ধারে এসে থামলো। একের পর এক বোতল সাবার করতে লাগলো। প্রতি চুমুকে ওর মনে হচ্ছে ফালাকের ওই হাসি মাখা মুখটা পুড়ছে। সব শেষ, ফালাকও হাতছাড়া হয়ে গেল। আমাকে পাগল বানিয়ে ও এখন ওই আরিয়ানের গলায় মালা দিবি? আমি কি এতটাই খারাপ? রাত গভীর হওয়ার সাথে সাথে সাদের চেতনার সবটুকু আলো নিভে গেল। টালমাটাল পায়ে দোকান থেকে বেরিয়ে রাস্তার ধারে এসে দাঁড়ায়। অন্ধকার হাইওয়ে, হু হু করে বাতাস বইছে। সাদ আর হাঁটতে পারল না, রাস্তার ধারে ধপ করে পড়ে গেল। জ্ঞান হারানোর আগে ওর শেষ মনে হলো বুকটা ফেটে যাচ্ছে। ভোরের বেলা যখন কুয়াশাচ্ছন্ন রাস্তায় কিছু পথচারী আর ট্রাক ড্রাইভার যাচ্ছিল, তখন তারা দেখল একটা দামি গাড়ির পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। লোকটা যে সম্ভ্রান্ত ঘরের তা ওর বেশভূষা দেখে বেশ বোঝা যাচ্ছিল। আরে, এ তো মার্ডার কেস হতে পারে,
পুলিশ ডাকবো? না না, আগে হাসপাতালে নাও, শ্বাস চলছে এখনও। কয়েকজন মিলে ধরাধরি করে সাদকে স্থানীয় একটা সরকারি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করালো। ফালাক গত রাত থেকে বেশ কয়েকশো বার ফোন করেছে, কিন্তু সাদ এখন সাদা চাদরের নিচে এক অঘোর ঘুমে আচ্ছন্ন। ওর শরীরে স্যালাইন চলছে। সাদ বাড়ি আসেনি। সবাই ভেবেছিল সাদ হয়তো রাগে কোথাও গেছে, ফিরে আসবে। কিন্তু যখন দুপুর গড়িয়ে গেল তখন সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফারদিনের ফোনে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে বলছেন? সাদ মির্জার বাড়ির লোক। উনি হাইওয়ের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা ওনাকে সিটি হসপিটালে ভর্তি করেছি, তাড়াতাড়ি আসুন। ফারদিনের হাত থেকে ফোনটা পড়ে গেল। কি হয়েছে? ফারদিন কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া ভাইয়া হাসপাতালে, রাস্তায় পড়েছিল। ফালাক আর কারোর কথা শুনল না, ওভাবেই দৌড়ে বাইরে বেরিয়ে গেল। হাসপাতালের করিডোর দিয়ে দৌড়ানোর সময় ফালাকের পায়ের স্যান্ডেলটা খুলে গেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই, শুধু খুঁজছে সেই মানুষটাকে। ফারদিন যখন এমার্জেন্সি ওয়ার্ডের সামনে গিয়ে এসে দাঁড়ালো, ফালাক সেখানেই থমকে দাঁড়ায়। ভেতর থেকে দেখা যাচ্ছে সাদ একটা সাদা বিছানায় নিথর হয়ে পড়ে আছে। ওর হাতে স্যালাইনের পাইপ, নাকে অক্সিজেন মাস্ক। সাদের উদ্ধত আর রুক্ষ চেহারাটা আজ বড় বেশি অসহায় দেখাচ্ছে। ফালাক দরজার হাতলটা ধরল, কিন্তু ফালাকের হাত কাঁপছে আর ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ফালাকের বুক ফেটে কান্না আসছে। দরজার পাশেই মেঝেতে ধপ করে বসে পড়ল। ভাবি, নিজেকে সামলান, ডাক্তার বলেছেন ভাইয়ার স্টমাক ওয়াশ করা হয়েছে, অত্যধিক মদ্যপানে এমন হয়েছে, তবে এখন আশঙ্কামুক্ত। ফালাক ডুকরে কেঁদে উঠল। ঠিক তখনই ভেতর থেকে নার্স বেরিয়ে এলো। পেশেন্টের জ্ঞান ফিরেছে। উনি খুব ছটফট করছেন আর কারোর নাম ধরে রাখছেন। আপনারা কেউ একজন ভেতরে ডাকতে পারেন, ভেতরে যেতে পারেন। ফালাক তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো, চোখের জল মুছে পা বাড়ালো কেবিনের দিকে। দরজায় দাঁড়াতেই দেখল সাদের চোখ দুটো অর্ধেক খোলা। সাদ ঘড়ির মধ্যে বিড়বিড় করছে, ফালাক তুই কেন এমন করলি? তুইও কি আমার হাত ছেড়ে দিলি? আরিয়ান, আমি ওকে ছাড়বো না। সাদের গলায় প্রচণ্ড যন্ত্রণা। ফালাক আর নিজেকে স্থির রাখতে পারল না। ও দৌড়ে গিয়ে সাদের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। ফালাক সাদের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। সাদের নিস্তেজ শরীরটা একবার কেঁপে ওঠে। স্যালাইন চলছে হাতে। শারীরিক যন্ত্রণার চেয়েও বড় এক বিষাক্ত যন্ত্রণা মনের ভেতরে বিষের মতো ছড়িয়ে আছে। ফালাকের কান্নায় সাদের শার্ট ভিজে একাকার। সাদ খুব ধীর লয়ে চোখ খুলল। ঝাপসা দৃষ্টিতে সামনে দেখল ফালাককে। চোখের কাজল ধুয়ে যাওয়া এক বিধ্বস্ত মুখ। ফালাকের ছোঁয়া পেতেই সাদের মনের ভেতরে দাউ দাউ করে জ্বলা আগ্নেয়গিরি আবার জেগে উঠল। কাল রাতে সেই দৃশ্যটা মনের পর্দায় ভেসে উঠতেই হিতাহিত জ্ঞান হারালো সাদ। সাদ ফালাককে জড়িয়ে ধরা তো দূর, হঠাৎ এক হাত দিয়ে ফালাকের ফর্সা গলাটা চিপে ধরল। স্পর্শে ছিল এক পৈশাচিক আক্রোশ আর চরম ঘৃণা। সাদের চোখ দুটো রাগে একদম লাল হয়ে আছে। হিসিয়ে বলতে লাগলো, এসেছিস কেন এখন? বল, কেন এসেছিস? ওই আরিয়ানের কাছে ফিরে যা। ওই তো তোকে সম্মান দেয়, তাই না? ওই তো তোকে রাজরানী করে রাখবে। সাদের আঙুলের চাপ ফালাকের গলায় জেগে বসেছে। ফালাক ব্যথায় আর বিস্ময়ে চোখ বড় বড় করে সাদের দিকে তাকিয়ে আছে। সাদ থামল না। গলার স্বর আরও রুক্ষ আর কর্কশ হয়ে উঠল। আমি তো তোকে শুধু কষ্টই দিয়েছি ফালাক। আমি তো একটা জানোয়ার, তাই না? ওই আরিয়ানের সাথে এঙ্গেজমেন্ট সেরে এখন এখানে এসে মায়া কান্না করছিস? কার জন্য এই নাটক? ফালাক যেন আকাশ থেকে পড়ল। কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা কি বলছে। এঙ্গেজমেন্ট? কার সাথে? ফালাক শ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে অস্ফুট স্বরে বলল, কি বলছেন এসব? আমি কারোর সাথে এঙ্গেজমেন্ট করিনি। আপনি ভুল করছেন। সাদ এক ঝটকায় ফালাককে নিজের উপর থেকে সরিয়ে দিল। ও শরীরে তখনও স্যালাইনের পাইপ লাগানো, কিন্তু রাগের চোটে ও সব ভুলে গেছে। ডোন্ট লাই টু মি ফালাক, আই শ ইট উইথ মাই ওন আইস। ইউ আর স্ট্যান্ডিং দেয়ার উইথ হিম লাইক আ ব্রাইড। ইউ লুকড হ্যাপি অ্যান্ড নাও ইউর হিয়ার টু শো মি হাউ মাচ ইউ কেয়ার। গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম মাই সাইট। সাদ আবার চোখ বুজে ফেলল। হাত দুটো এখনও মুঠো করা। ফালাক মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল।
বুঝতে পারছে না এই লোক কি বলছে। সাদ ছাড়া সে কারোকে নিজের সাথে ভাবতেই পারে না। সাদকে ফালাক ভালোবাসে কিনা জানে না, তবে সাদের সংসার ফালাক করবে, সাদকে ছেড়ে কখনোই যাবে না। সাদ যতই মারুক কাটুক, সে সাদকে ছাড়া অন্য কারোর সাথে নিজেকে কল্পনাই করতে পারে না। সাদের মা রুমে ঢুকে দেখলেই ফালাক মেঝেতে পড়ে অসরে কাঁদছে। সাদের রাগে লাল হয়ে যাওয়া চোখ আর ফ্যাকাশে মুখ দেখে সবাই শিউরে উঠল। সাদের বাবা ধীর পায়ে এগিয়ে এসে সাদের পাশে দাঁড়ালেন। চাচাদের মুখটাও গম্ভীর। ফারদিন আর আয়ান ফালাককে মেঝে থেকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু সাদ গর্জে উঠল, ওকে এখনই আমার চোখের সামনে থেকে সরাও, এই মুহূর্তে যেন ও এই ঘর থেকে বেরিয়ে যায়। সাদের মা কাঁদতে কাঁদতে বললেন, সাদ, ও তোর বউ, তুই জ্ঞান ফিরেই ওকে যেভাবে বের করে দিচ্ছিস। সাদ এক মুহূর্তের জন্য মায়ের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই ওর মনের ভেতরে আরিয়ানের পাশে কোণে সেজে দাঁড়িয়ে ফালাকের ছবিটা ভেসে উঠল। মনে হলো ফালাক তাকে ঠকিয়েছে, তাকে অপমান করেছে। সাদের এই রাগটা নতুন কিছু নয়, তারা জানে সাদের স্বভাবই এমন উগ্র, একগুঁয়ে আর বদমেজাজি। তাই কেন সে রেগেছে তা জানার চেয়েও তারা বেশি চিন্তিত সাদের শরীরের অবস্থা নিয়ে। সাদ আবারও চিৎকার করে বলল, মা, আমি বলেছি ওকে নিয়ে যাও, ও এখানে থাকলে আমার শরীর আরও খারাপ হবে। আই ডোন্ট ওয়ান্ট টু সি হার ফেস, জাস্ট লিভ। ফালাক বুক ফাটা আর্তনাদ নিয়ে উঠে দাঁড়ালো, একবার সাদের দিকে তাকালো। সেই চোখে আজ আর ভয় নেই, আছে এক গভীর অভিমান। শাড়ির আঁচলটা মুখে চেপে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ফারদিন আর সাদের মা পেছন থেকে ডাকলো, কিন্তু ফালাক কারো কথা শুনল না। করিডোরের এক কোণে থাকা চেয়ারে গিয়ে ও ধপ করে বসে পড়ল। দু চোখ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে। কেবিনের ভেতরে তখন সাদের শরীরের অবনতি নিয়ে ডক্টরেরা ব্যস্ত। সাদের চাচা নিচু স্বরে বললেন, মদ খেয়ে রাস্তায় ওভাবে পড়ে থাকার কোনো মানে হয়? ওর কি এই স্বভাব কোনোদিন বদলাবে না? সামান্য কারণে মেজাজ হারিয়ে ও এখন জীবনটাকে বাজি ধরেছে। সাদের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর মেজাজটাই ওর কাল, ও কাউকে বিশ্বাস করে না, কারোর কথা শোনে না। আরিয়ান মেহমান ছিল, ওকে মেরে এখন নিজে হসপিটালে পড়ে আছে। বাড়ির সম্মানের 12টা বাজিয়ে দিল ও। সাদ পাথরের মতো বিছানায় শুয়ে রইল। ফালাক যে অন্য কারোর হয়ে যাওয়ার আয়োজন করেছিল তা কেন কেউ বলছে না? কিন্তু বাড়ির বড়দের হাবভাব দেখে মনে হচ্ছে তারা এই বিষয়ে কিছু জানে না। সাদও ইগোর কারণে মুখ ফুটে কিছু বলল না, শুধু মনে মনে ঘৃণা ছড়াতে লাগলো। মনে হলো ফালাক সবার সামনে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করে রেখেছে। এদিকে করিডোরে বসে ফালাক ভাবছে সাদের সেই নিষ্ঠুর স্পর্শের কথা। গলায় এখনও সাদের আঙুলের দাগ বসে আছে। হাসপাতালের সাদা করিডোরে রোগীর আত্মীয় স্বজনেরা আনাগোনা করছে, নার্সরা ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফালাকের চারপাশটা যেন একদম শূন্য হয়ে গেছে। হাসপাতাল থেকে ফেরার পর মির্জাবাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা জেগে বসেছে। সাদ এখন নিজের রুমের বিছানায় শুয়ে থাকে। শরীরের চোট হয়তো ধীরে ধীরে শুকিয়ে আসছে, কিন্তু মনের ভিতরে যে বিষাক্ত। সাদ বিছানায় আধশোয়া হয়ে জানালার বাইরে আকাশটার দিকে তাকিয়ে থাকে। শরীরটা বেশ দুর্বল। ফালাক সারা দিন এই রুমেই থাকে। সময় মতো সাদের ওষুধ এগিয়ে দেয়, কপালে জলপটি দেয়, খাবার নিয়ে আসে, কিন্তু একটি বারের জন্য সাদের চোখের দিকে তাকায় না। সাদের সাথে ফালাকের কোনো কথা হয় না, এমনকি সাদও কোনো উচ্চবাক্য করে না। সাদ মনে মনে ভেবেছে একবার সুস্থ হোক তো শিক্ষা দেবে, সাদকে রেখে অন্য কাউকে বিয়ে বুঝিয়ে দেবে। ফালাক যখন সাদের ওষুধের ট্রেটা টিপাইয়ের উপরে রাখলো, তখন সাদ একবার আর চোখে ফালাকের ফর্সা গলার দিকে তাকালো। সেখানে এখনও হালকা কালশিটে দাগটা রয়েছে, যেখানে সাদের আঙুলের চাপে হয়েছিল। ওই দাগটা দেখে সাদের বুকের ভিতরটা মুচড়ে উঠল, কিন্তু পরক্ষণেই মাথায় সাজগোজ করা ফালাকের ছবিটা ভেসে ওঠে, যাকে সে আরিয়ানের পাশে দেখেছিল। রাগে আর অভিমানে সাদ আবার মুখ ফিরিয়ে নেয়। আয়ান ধীর পায়ে বিছানার পাশে এসে বসল। সাদের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। সাদের মেজাজ এমনিতে সব সময় গরম থাকে, তাই আয়ান একটু সাবধানেই কথা বলা শুরু করলো। ভাইয়া, এখন কেমন আছো? শরীরটা কি একটু হালকা লাগছে?
সাত কোনো উত্তর দিল না, শুধু জানলার দিকে তাকিয়ে ছোট্ট একটা হু শব্দ করলো। আয়ান ইতস্তত করে আবার বলতে শুরু করলো, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? ওই দিন তুমি হুট করে ওইভাবে চলে গেলে কেন? আর রাস্তায় কেন ওইভাবে পড়েছিলে? বাড়ি ফিরলে না কেন? আমরা সবাই কত অপেক্ষা করেছিলাম। সাদ এবার ভ্রু কুচকে আয়নের দিকে তাকালো। চোয়াল শক্ত হয়ে এলো। আয়ান থামলো না। ভাইয়া, ওই দিন তো ছোট চাচু আর চাচির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তুমি তো জানো ওনারা কত রোমান্টিক। ওনারা চেয়েছিলেন পুরোনো দিনের মতো করে আবার বিয়ে সাজতে। বাড়ির সবাই থিম অনুযায়ী সেজেছিল। ফালাক ভাবিকেও ওনারাই জোর করে কোণে সাজিয়েছিলেন। পুরো বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছিল। সাদের কানে প্রতিধ্বনিত হতে লাগলো, অ্যানিভার্সারি ছিল, থিম অনুযায়ী সেজেছিল, কোণে সাজিয়েছিল। সাদ মনে মনে চরম অবাক হলো। বুকটা হঠাৎই ধক করে উঠল। নিজের মনেই বিড়বিড় করলো, হোয়াট? ওটা অ্যানিভার্সারি ছিল, এঙ্গেজমেন্ট না। ইজ দিস সাম কাইন্ড অফ জোক? It was an anniversary then. My God, what have I done? সাদের চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠল। ফালাক আর আরিয়ান পাশাপাশি দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু ওটা ছিল স্রেফ একটা অনুষ্ঠানের অংশ। আর সাদ না বুঝেই ফালাকের চরিত্রে কালি লেপে দিয়েছে, তাকে জঘন্য অপবাদ দিয়েছে, এমনকি হাসপাতালের বেডে শুয়েও গলা টিপে ধরেছিল। বুঝতে পারলো ও কত বড় একটা ভুল করে ফেলেছে। আয়ান সাদের অস্থিরতা দেখে অবাক হয়ে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? তুমি কি কিছু বলতে চাও? সাদ আয়ানের কথার কোনো উত্তর দিল না। সাদ বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু শরীর সায় দিল না। দরজা থেকে তাকালো, যেখানে ফালাক কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। সাদের চোখে এখন ঢাকের বদলে ফুটে উঠেছে এক নিদারুণ হাহাকার আর তীব্র অনুশোচনা। আয়ান চলে যাওয়ার পর সাদ বিছানায় অস্থির হয়ে ছটফট করতে লাগলো। বুকের ভেতরটা হঠাৎই খালি হয়ে গেছে। ফালাকের কান্না ভেজা মুখ আর ওর গলার কালশিটে দাগটা সাদের চোখের সামনে বারবার ভাসছে। ঠিক তখন ফালাক দরজার কাছে আসতেই সাদ একটা লম্বা নিঃশ্বাস নিল। ফালাক ট্রে হাতে রুমে ঢুকলো। সাদ হুট করেই কাশতে শুরু করলো, যেন ওর খুব কষ্ট হচ্ছে। পানি, ফালাক পানি দাও। ফালাক তড়িঘড়ি করে গ্লাসটা এগিয়ে দিল। সাদ ইচ্ছে করেই গ্লাসটা ঠিকমতো ধরল না। অর্ধেক পানি উপচে সাদের বুকে আর বিছানায় পড়ে গেল। সাদ বিরক্তির ভান করে বলে, কি করছিস এসব? দেখছিস আমি ঠিকমতো বসতে পারছি না, আর তুই ওইভাবে পানি দিচ্ছিস? আমার শার্ট ভিজে গেছে, এটা পাল্টে দে। ফালাক নিঃশব্দে আলমারি থেকে একটা টি শার্ট বের করে আনলো। যখন সাদের খুব কাছে এসে শার্টের বোতাম খুলতে শুরু করলো, সাদ স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। ফালাকের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। সাদের খুব ইচ্ছা করলো ফালাককে জাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে, কিন্তু কোথাও একটা দম্ভ আটকে দিল। সাদ ফালাকের হাতটা হুট করে ধরে ফেলল। ফালাক চমকে তাকালো। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথা টিপে দে। আর কোথাও যাবি না, এই রুমেই থাকবি, আমার কখন কি লাগে তার ঠিক নেই। ফালাক কিছু না বলে মাথা নিচু করে মাথা টিপে দিতে লাগলো। সাদ ফালাকের হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে রইল। দেখলো ফালাকের হাতে কোনো আংটি নেই। সাদের মনে হলো বুকের উপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। শুধু চোখ বুজে ফালাকের হাতের সেই শীতল স্পর্শটা অনুভব করতে লাগলো। মনে মনে বলল, স্টে হিয়ার ফালাক, ডোন্ট গো অ্যাওয়ে। আই মে বি আ মনস্টার, but I am your monster, and I won't let anyone else have you, even if it was just a them. রুমে এক অদ্ভুত নীরবতা। সাদ শুয়ে আছে আর ফালাক যান্ত্রিকভাবে সেবা করে যাচ্ছে। কেউ কারো মনের কথা বলছে না, অথচ দুজনেই দুজনের সান্নিধ্যের জন্য ভিতরে ভিতরে হাহাকার করছে।